প্রিয় শিক্ষার্থী, আমার অনেক অনেক শুভেচ্ছা নাও। আমি প্রবীর চৌধুরী, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান, বাংলাদেশ নৌবাহিনী কলেজ চট্টগ্রাম থেকে আমাদের চট্টগ্রাম অনলাইন স্কুলে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সুস্থতা কামনা করি সবসময়। আমাদের জন্য তোমরা দোয়া করবে। এই বৈশ্বিক মহামারীতে আমরা যেন সবাই সুস্থ থাকি, ভালো থাকি। মহান আল্লাহ তাআলার কাছে এটা আমাদের সবারই প্রার্থনা করতে হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে আমি এর আগে পর্যায়বৃত্ত গতি নিয়ে এখানে আলোচনা করেছি, যেটা ছিল আমাদের প্রথম পত্রের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৮ম অধ্যায়। আজকে আমরা যে অধ্যায় নিয়ে আলোচনা করব সেটা আরও গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, সেটা হচ্ছে তরঙ্গ। আমরা যখন পর্যায়বৃত্ত গতি পড়াচ্ছিলাম তখন তোমাদেরকে বলেছিলাম এই পর্যায়বৃত্ত গতির সাথে তরঙ্গের একটা সম্পর্ক রয়েছে, অর্থাৎ তরঙ্গ অধ্যায়ের একটা সম্পর্ক রয়েছে। তাই সে কারণে আমি পর্যায়বৃত্ত গতির পরই এই তরঙ্গ অধ্যায় ধরেছি। আর একটা কথা বলে রাখি যে যখনই আমরা দেখি যে আমাদের পাবলিক পরীক্ষাতে এই তরঙ্গ অধ্যায়ের উপর একটি প্রশ্ন সচরাচর হয়ে থাকে, সেজন্য এই অধ্যায়ের উপর আমাদের জোর দিতে হবে। তো তরঙ্গ অধ্যায়ে আমরা আমাদের শিকন ফল কি, আমরা যদি সেটা দেখি, দেখো আমরা বোর্ডে দেখাচ্ছি এখানে তরঙ্গ অধ্যায়ের শিকন ফল। আমরা বলছি যে তরঙ্গ এই অধ্যায় পড়লে আমরা কি কি শিখতে পারবো। তরঙ্গের উৎপত্তি ও তরঙ্গ সঞ্চালন ব্যাখ্যা করতে পারবো। তরঙ্গের উৎপত্তি ও তরঙ্গ সঞ্চালন ব্যাখ্যা করতে পারবো। তরঙ্গের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবো। তরঙ্গ এর তীব্রতার গাণিতিক রাশিমালা আমরা ব্যাখ্যা করতে পারবো। তরঙ্গের উপরিপাতন ব্যাখ্যা করতে পারবো। স্থির তরঙ্গ কি, স্থির তরঙ্গের গাণিতিক ব্যাখ্যা আমরা দিতে পারবো। শব্দের তীব্রতার লেভেল বিটের গাণিতিক ব্যাখ্যা আমরা দিতে পারবো। গাণিতিক ব্যাখ্যা সম্পর্কে আমাদের একটা সম্যক ধারণা জন্মাবে। তারপর তরঙ্গ সংক্রান্ত বিভিন্ন রাশি আমরা এখানে সম্পর্কে আমরা ধারণা পাব। তোমরা জানো যে প্রিয় শিক্ষার্থী, এই তরঙ্গ ছাড়া আমাদের 1 সেকেন্ডও চলবে না। আমরা জানি যে তরঙ্গ এতটা গুরুত্বপূর্ণ। আমরা যে আলোক তরঙ্গের কথা বলি, আলো যদি না থাকে আমরা 1 সেকেন্ডও বাঁচতে পারবো না। আমাদের যে এখন বর্তমান তথ্য প্রযুক্তির যুগ, সেটা পুরোপুরি তরঙ্গ নির্ভর। আমরা এতটা আধুনিক যে আমাদের তরঙ্গ ছাড়া কোনোভাবেই চলে না। তো এখন সেই তরঙ্গের সংজ্ঞাটা কি হবে? আমরা প্রথমে তরঙ্গের সংজ্ঞা দিব। আসো আমরা তরঙ্গের সংজ্ঞাটা দিচ্ছি। আমরা বলছি যে তরঙ্গ কাকে বলে। তরঙ্গ কাকে বলে? আমরা বলবো যে পর্যায়বৃত্ত আলোড়ন মাধ্যমের কণাগুলোর পর্যায়বৃত্ত কম্পনের ফলে মাধ্যমের মধ্য দিয়ে এক স্থান হতে অন্য স্থানে শক্তিকে বহন করে নিয়ে যায়, কিন্তু মাধ্যমস্থ কণাগুলোকে স্থানান্তরিত করে না, তাকে তরঙ্গ বলে। তাহলে আমরা কি বললাম? যে পর্যায়বৃত্ত আলোড়ন মাধ্যমের কণাগুলোর পর্যায়বৃত্ত কম্পনের ফলে
মাধ্যমের মধ্য দিয়ে এক স্থান হতে অন্য স্থানে শক্তিকে বহন করে নিয়ে যায় কিন্তু মাধ্যমস্থ কণাগুলোকে স্থানান্তরিত করে না, তাকে তরঙ্গ বলে। এটা হচ্ছে তরঙ্গের সংজ্ঞা। তার মানে কি, আমরা যদি একটা উদাহরণে যাই, সেই উদাহরণ আমরা কিন্তু পর্যায়বৃত্ত গতি পড়ানোর সময় বলেছিলাম। একটা সুন্দর উদাহরণ আমরা যদি দিই, যে তোমরা দেখবে ধান খেতে যখন বাতাস বয়ে যায় তখন কি দেখা যায়, ধানের শীষগুলোর উপর দিয়ে একটা আলোড়ন গড়িয়ে যায়, একটা অভূতপূর্ব দৃশ্য আমরা দেখি। সেই দৃশ্যটা কেমন, সেখানে একটা তোমার চূড়া খাঁচ লক্ষ্য করা যায়। এখানে আমরা দেখি যে ধানের শীষগুলোর মধ্যে থাকে পর্যায়বৃত্ত কম্পন। এই পর্যায়বৃত্ত কম্পনের কারণে ওখানে একটা আলোড়ন ধানের শীষের উপর দিয়ে গড়িয়ে চলে যাচ্ছে। সেই আলোড়নটাকে আমরা বলছি যে তরঙ্গ। সেখানে ধানের শীষগুলো কিন্তু তার অবস্থান থেকে সরছে না। এবার আসা যাক, আমরা সেটা আরও বেশি দেখি। পুকুরের পানিতে ঢিল ছুঁড়লে আমরা একটা আলোড়ন লক্ষ্য করি, যেটাকে আমরা সাধারণ ভাষায় বলি ঢেউ। সেই ঢেউটা যদি আমরা লক্ষ্য করি, ওই যে জায়গায় আমরা ঢিলটা ছুঁড়লাম, ঢিলকে কেন্দ্র করে আলোড়ন বৃত্তাকারে ছড়িয়ে পড়ে। সেই আলোড়নের মধ্যে আমরা কি দেখি, চূড়া দেখি, খাঁচ দেখি, অর্থাৎ ঢেউটা উঠছে আবার নামছে। তো সেখানে যদি আমরা একটা থালা বা বাটি ফেলে দিই, দেখা যাচ্ছে যে সেই থালা বা বাটি উঠানামা করছে, কিন্তু সে তেমন একটা স্থানান্তরিত হচ্ছে না। অথচ আলোড়নটা সেই থালা বাটিকে অতিক্রম করে পুকুরের কিনারার দিকে চলে যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আলোড়ন এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়, কিন্তু কণাগুলো নিজ জায়গায় বসে পর্যায়বৃত্ত কম্পনে কম্পিত হতে থাকে। এই কণাগুলোর সামষ্টিক কম্পনের ফল হচ্ছে তরঙ্গ। সুতরাং আমরা যে তরঙ্গের সংজ্ঞাটা দিয়েছি সেটা হচ্ছে এই। তো তরঙ্গকে যদি আমরা এইভাবে বিশ্লেষণ করি, তরঙ্গের আমরা যদি বৈশিষ্ট্যগুলো দেখি, তরঙ্গের বৈশিষ্ট্যগুলো কি আমরা এখন একে একে সেগুলো তোমাদের আমরা দেখাচ্ছি। তরঙ্গের বৈশিষ্ট্য, প্রথমে আসো আমরা লিখছি তরঙ্গের বৈশিষ্ট্য। তরঙ্গের বৈশিষ্ট্য যদি আমরা দেখি, তাইলে কি করব, আমরা কি লিখব? প্রথমে আসো, তরঙ্গ সৃষ্টির জন্য মাধ্যমের প্রয়োজন হয়। তবে এখানে এটা সার্বিক কথা নয়। দেখো, আমরা দেখি যে তরঙ্গ আমাদের কিছু কিছু তরঙ্গ আছে যাদের জন্য মাধ্যমের প্রয়োজন হয় না, যেমন আলোক তরঙ্গ, তোমার বেতার তরঙ্গ, গামা রশ্মি, এগুলোর জন্য মাধ্যমের প্রয়োজন হয় না। আবার শব্দ তরঙ্গ, পানি তরঙ্গ, এগুলোর জন্য আবার মাধ্যমের প্রয়োজন হয়। এদেরকে যান্ত্রিক তরঙ্গ বলে। তাহলে আমরা এখানে বলবিদ্যা পড়ছি বলে বলবিদ্যাতে আমরা যে তরঙ্গ নিয়ে আলোচনা করব সেটাতে মাধ্যমের প্রয়োজন হবে। এই জন্য আমরা বলছি তরঙ্গ সৃষ্টির জন্য মাধ্যমের প্রয়োজন হয়। তারপর হচ্ছে 2 নাম্বার হচ্ছে মাধ্যমের কণাগুলোর পর্যায়বৃত্ত কম্পনের ফলে তরঙ্গের সৃষ্টি। এই তারপর 3 নাম্বার হচ্ছে তোমার তরঙ্গ অনুপ্রস্থ, এটাকে আর তরঙ্গ বলে, ও দৈর্ঘ্য
ধরনের হয়ে থাকে অনুদৈর্ঘ্যকে আমরা তোমার লম্বিক তরঙ্গ বলি। লম্বিক তরঙ্গ, এটাকে তোমার ট্রান্সভার্স ওয়েভ বলা হয়, আর এটাকে লংনিটিউডিনাল ওয়েভ বলা হয়। তারপর আসো তরঙ্গ সঞ্চালনের উপর ভিত্তি করে, তরঙ্গের স্থানান্তরের উপর ভিত্তি করে তরঙ্গকে আবার আমরা দু প্রকার বলি। একটা হচ্ছে অগ্রগামী তরঙ্গ, অগ্রগামী ও স্থির তরঙ্গ। স্থির তরঙ্গ দেখা যায়, ঠিক আছে? তাহলে এটা আমরা দেখি। তারপর তোমার তরঙ্গের তরঙ্গ মুখ থাকে, তরঙ্গ মুখ থাকে। এই তরঙ্গ মুখ কি সেটা আমরা বলবো। তরঙ্গের তরঙ্গ মুখ থাকে, এটাকে ইংরেজিতে বলে ওয়েভ ফ্রন্ট। তরঙ্গ মুখ থাকে, এবং এই তরঙ্গ মুখের কাজ হচ্ছে তরঙ্গ শক্তিকে বহন করে নিয়ে যাওয়া। তারপর 6 নাম্বার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, তরঙ্গ এক স্থান হতে অন্য স্থানে শক্তিকে বহন করে নিয়ে যায়। শক্তিকে বহন করে নিয়ে যায়। তাহলে এই পয়েন্টটা আমাদের মনে রাখতে হবে। তারপর হচ্ছে তরঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ, তরঙ্গের প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন ও সমবর্তন ধর্ম রয়েছে। এখানে এই প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন ও সমবর্তন ধর্ম রয়েছে। এই বিষয়গুলো আমাদের পদার্থবিজ্ঞান সেকেন্ড পার্টে আমাদের একটা অধ্যায় আছে, তোমার তরঙ্গের ভৌত গুণাবলী। এটা আমরা সেখানে ওই ইয়েতে আমরা এটা আলোচনা করব, যেটা এই ধর্মগুলো আমরা সেখানে পাবো। এটাকে তরঙ্গ তত্ত্ব অধ্যায় বলা হয়, তরঙ্গ তত্ত্ব। এই অধ্যায়ে আমরা এগুলো আলোচনা করব। তো এ ছিল আমাদের এই বৈশিষ্ট্যগুলো, এগুলো আমাদের মনে রাখতে হবে। এই জন্য মনে রাখতে হবে যে যখন তুমি নৈবিত্তিক পাবে, নৈবিত্তিকে হয়তো এখানে কোনগুলো তরঙ্গের বৈশিষ্ট্য সেগুলো তোমার কাছ থেকে জানতে চাইতে পারে। তো সেটা গেল একটা বিষয়। এখন তরঙ্গের কথা আসলে আমাদের ওই কিছু সংজ্ঞার কথা এসে যায়, কারণ আমরা বলেছি যে এখানে মাধ্যমস্থ কণাগুলোর পর্যায়বৃত্ত কম্পনের ফলে তরঙ্গের সৃষ্টি, এই কথাটা আমরা বলেছি। তো পর্যায়বৃত্ত কম্পন মানে পর্যায়বৃত্ত গতি, আর পর্যায়বৃত্ত গতির প্রসঙ্গ আসলেই আমাদের ওই যে পর্যায়বৃত্ত গতিতে যে সংজ্ঞাগুলো পড়িয়েছি সেগুলোর কথা এসে যায়। সেই কথাগুলো আমি আরেকটু এখানে বলবো, যারা পর্যায়বৃত্ত গতি পাওনি তাদের জন্য এটা সুবিধা হবে। তো আমরা প্রথমে যেটা বলি যে কম্পন, আমরা বলি যে পূর্ণ কম্পন। এই পূর্ণ কম্পন হলো তোমার কোনো বিন্দু থেকে যাত্রা করে পুনরায় একই দিক হতে ওই বিন্দুতে ফেরত আসাকে আমরা বলি পূর্ণ কম্পন, যেটা আমরা সরল দোলক দিয়ে পর্যায়বৃত্ত গতিতে বুঝিয়েছিলাম। আমরা বলেছিলাম যে ধরা যাক এটা হচ্ছে সুতাসহ একটি দোলক পিণ্ড, এটাকে বব বলে। সে
আমি তাকে সাম্যাবস্থা এ থেকে সরিয়ে বিতে নিয়ে গিয়েছিলাম, তারপর ছেড়ে দিয়েছিলাম, সে বি থেকে এতে আসলো, সিতে আসলো, আবার সে বিতে ফেরত আসলো এবং নতুন করে ওই একই দিকে যাত্রার উপক্রম করলো। তাহলে এই যে বি থেকে সিতে গিয়ে আবার বিতে আসলো, আবার যাত্রা করার জন্য উপক্রম করলো, তাহলে আমরা বলবো বি থেকে সিতে গিয়ে আবার বিতে সে একই দিক থেকে যাত্রার উপক্রম করছে, তাকে আমরা বলবো পূর্ণকম্পন। আর একটা পূর্ণকম্পন হতে যে সময় লাগে আমরা তাকে বলি তোমার, আমরা একটা পূর্ণকম্পন হতে যে সময় লাগে আমরা তাকে বলি দোলনকাল। দোলনকাল, দোলনকালকে আমরা টি দিয়ে লিখি, এটাকে পর্যায়কালও বলে, কম্পন কালও বলে নাকি, তাহলে আমরা এটাকে টি দিয়ে লিখতে পারি। তাহলে অ্যান্টি পূর্ণকম্পন দিতে, পূর্ণকম্পন দিতে যদি কম্পন দিতে যদি দিতে সময় লাগে টি সেকেন্ড, তাহলে একটি পূর্ণকম্পন দিতে সময় লাগে T/n সেকেন্ড, এটাকে আমরা বলবো তোমার দোলনকাল। একটি পূর্ণকম্পনের জন্য যে সময় তাকে আমরা দোলনকাল বলি, যেটাকে আমরা ক্যাপিটাল টি দিয়ে লিখি, একক হচ্ছে সেকেন্ড। তাহলে দোলনকাল কি আমরা সেটা দেখলাম। আর এরপরে যেটা আসছে সেটা হচ্ছে কম্পাঙ্ক। কম্পাঙ্ক কাকে বলে? এক সেকেন্ডে কম্পনরত কোন কণা, মাধ্যমস্থ কোন কণা এক সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন দেয় তাকে আমরা বলি তোমার কম্পাঙ্ক। কম্পাঙ্ককে আমরা স্মল এফ দিয়ে লিখি, ফ্রিকোয়েন্সি বলি আমরা এটাকে, এবং আমরা বলি যে এক সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন দেয়, এক সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন দেয় তাকে কম্পাঙ্ক বলে, তাকে কম্পাঙ্ক বলে। তাহলে আমরা কে কি দিয়ে লিখবো? অ্যাপ দিয়ে লিখবো। তাহলে সেখানে আমরা দেখি যে কম্পাঙ্ক, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে যদি টি সেকেন্ডে পূর্ণ কম্পন দেয় এন টি, তাহলে এক সেকেন্ডে পূর্ণ কম্পন দেবে n/tt, এই এক সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন দেবে তাকে আমরা বলি কম্পাঙ্ক n/t। তাইলে লক্ষ্য করে দেখো এই কম্পাঙ্কের একক হচ্ছে হার্টজ, এই জেড, এটাকে সাইকেল সেকেন্ড ইনভার্স ওয়ানও বলে। তাহলে এক সেকেন্ডে যতটি পূর্ণ কম্পন এটাকে পূর্ণ সাইকেল বলা হয়। তাহলে হার্টজ হতে পারে, সাইকেল সেকেন্ড ইনভার্স ওয়ান হতে পারে, শুধু সেকেন্ড ইনভার্স ওয়ানও হতে পারে, তবে অধিকাংশ ক্ষেত্রে আমরা HZ দিয়ে একে প্রকাশ করি। আর কম্পাঙ্কের সাথে ওই পর্যায়কালের একটা সম্পর্ক রয়েছে। সম্পর্কটা আমরা সেটা পর্যায়বৃত্ত গতিতে দেখিয়েছিলাম। আমরা বলেছি যে টি সমান, যদি আমরা কিছুক্ষণ আগে লিখেছি স্মল টি বাই ক্যাপিটাল এন, তো এটাকে যদি আমরা এইভাবে লিখি যে 1 তোমার n/t, তাহলে আমরা এখানে ওই ভাগ করলে আবার এটাই হয়ে যাবে, তাহলে 1/f, তার মানে টি সমান হচ্ছে 1/f, অর্থাৎ f সমান 1/t। তার সেক্ষেত্রে আমরা দেখলাম যে দোলনকাল জানলে কম্পাঙ্ক জানা যাবে, আর ওই কম্পাঙ্ক জানলে দোলনকাল জানা যাবে। তাহলে এটা আমাদের জানতে হবে। তাহলে আমরা কম্পাঙ্ক কি দেখলাম, দোলনকাল দিক কি দেখলাম, এবার আসছো বিস্তার। বিস্তারকে আমরা বলছি যে অ্যামপ্লিচিউড, আমরা এটাকে অ্যামপ্লিচিউড বলি। আমরা বলছি যে কম্পনরত কোনো কণার সাম্যাবস্থান থেকে সর্বাধিক সরণকে বিস্তার বলে, যেটা আমরা সরল দোলক দিয়েও পর্যায়বৃত্ত গতিতে দেখিয়েছিলাম। যারা পাওনি তারা একটু দেখো যে আমরা যদি ধরে নিই যে আমাদের বব ছিল সাম্যাবস্থা ও এ বরাবর, আমরা তাকে সরিয়ে বি অবস্থানে নিয়ে ছেড়ে দিলাম। এবার সে কম্পিত হচ্ছে বা দুলছে, সে দুলতে গেলে বারবার সে সর্বাধিক এ থেকে বিতে যাবে। আমি যতটুকু টেনে নিয়ে ছেড়ে দিয়েছি সে ততটুকুই যাবে, আবার প্রত্যাবর্তন করবে।
এই যে এ থেকে বিতে গেল, এটাই হচ্ছে সর্বাধিক সরণ। এই সর্বাধিক সরণকে আমরা বলবো বিস্তার, যেটাকে আমরা বিস্তারকে আমরা ক্যাপিটাল এ দিয়ে লিখি, ক্যাপিটাল এ। আর বিস্তার আবার দুই প্রকার বলেছিলাম, একটা হচ্ছে রৈখিক বিস্তার আর একটা হচ্ছে কৌণিক বিস্তার। এই যে সরল রেখায় এ থেকে বিতে গেল, এটা হচ্ছে রৈখিক বিস্তার। আর ঝুলন বিন্দুতে যে কোণ উৎপন্ন করলো এ থেকে বিতে যাওয়ায়, সেটাকে আমরা বলি কৌণিক বিস্তার, কৌণিক বিস্তার। তাহলে এটা হচ্ছে আমাদের বিস্তার। আমরা বলছি যে সাম্যাবস্থান থেকে সর্বাধিক সরণকে আমরা বলবো বিস্তার। বিস্তারের পর আমরা যে সংজ্ঞাটাতে যাব সেটা হচ্ছে তোমার দশা। দশাকে আমরা ইংরেজিতে বলি ফেজ, যেটাকে আমরা বলি ফেজ। দশার সংজ্ঞা হলো তরঙ্গস্থিত কোনো কণার কোনো মুহূর্তের সম্যক অবস্থা যে রাশি দ্বারা প্রকাশ করা হয় তাকে ওই মুহূর্তের দশা বলে। এখানে সম্যক অবস্থা বলতে ওই কণার ওই মুহূর্তের সরণ, বেগ, ত্বরণ ইত্যাদিকে নির্দেশ করে। তাহলে এটা হচ্ছে আমাদের দশা। তাহলে আমরা বলছি কি, তরঙ্গস্থিত কোনো কণার তরঙ্গস্থিত কোনো এখানে একটু কারেকশন দিচ্ছি, কোনো কণার কোনো মুহূর্তের সম্যক অবস্থা যে রাশি দ্বারা প্রকাশ করা হয় তাকে ওই কণার ওই মুহূর্তের দশা বলে। এখানে সম্যক অবস্থা বলতে ওই কণার ওই মুহূর্তের সরণ, একটা পার্টিকুলার সময়ের সরণ, বেগ, ত্বরণ ইত্যাদিকে নির্দেশ করে। যেমন আমরা দেখি যে যদি আমরা যদি বলি যে সমদশা কথাটা বলি, তাহলে আমরা ধরে নিব যে ওই মুহূর্তে ওই কণার তোমার দিক এবং মান একই হবে। যেমন আমরা যদি বলি সেক্ষেত্রে সমদশা সম্পন্ন হলে ওই ক্ষেত্রে তোমার দশা পার্থক্য 0 হবে, অথবা তোমার 2π হবে, অথবা 4π হবে। আর যদি কোনো মুহূর্তে দুটি কণা বিপরীত দশায় থাকে সেক্ষেত্রে তোমার দশা পার্থক্য π হবে, 3π হবে, 5π হবে। যেমন ধরা যাক আমরা যদি একটা বৃত্ত দিয়ে দেখাই যে এখানে আমাদের একটা কণা মধ্য অবস্থানে আছে, তো মধ্য অবস্থানে আছে আর তাকে আমরা এ দিয়ে প্রকাশ করলাম, স্মল এ দিয়ে, আর তাই এখানে তার তোমার দশা কোণ হচ্ছে 0, দশা কোণ 0। সে তোমার আর একটা কণা নিলাম বি, ধরা যাক এটা 30 ডিগ্রি, আর একটা কণা নিলাম সি, সেটা হচ্ছে এটা হচ্ছে 60 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। আর একটা কণা নিলাম এ বি সি ডি, এটা নিলাম আমরা 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এখন এদের অবস্থান যদি আমরা লেখচিত্রের মাধ্যমে দেখাই তাহলে কেমন হবে? এই এ কণাকে এখানে দেখাচ্ছি, তারপর বি কণাকে আমরা কোথায় দেখাবো? আমরা বি কণাকে তোমার এই জায়গায় দেখাচ্ছি, তারপর সি কণাকে কোথায় দেখাবো? সি কণাকে আমরা এই জায়গায় দেখাচ্ছি, আর ডি কে আমরা এই জায়গায় দেখাচ্ছি, এই জায়গায়। তাহলে এক্ষেত্রে কণাগুলোর সরণ উপরের দিকে, তাই আমরা এভাবে তীর চিহ্নিত করছি। এবার ই কণা, এটা হচ্ছে ই কণা, ই কণার অবস্থান আমরা দেখাচ্ছি এই জায়গায়। তারপর আর একটা কণা নিলাম এফ,
এফ কণার অবস্থান দেখাচ্ছি আমরা এই জায়গায়, আর আমরা যদি ই এফ জি জি কণার অবস্থান দেখাবো আমরা এই জায়গায়। ঠিক আছে, তাইলে এবার আমরা দেখতে পাচ্ছি যে এই কোয়াড্রেন্টে আমাদের অভিমুখ হচ্ছে নিচের দিকে, তাই আমরা নিচের দিকে দেখাচ্ছি। এবার আসা যাক এ বি সি ডি ই এফ জি এইচ। আমরা যদি এইচ কণাটা নিই তাহলে এইচ কণার অবস্থান আমরা এখানে দেখাবো, আর এটার যদি দেখাই জি ই এফ জি এইচ আই, এটা যদি দেখাই তাহলে আমাদের এটার অবস্থান হবে এই জায়গায়। এইভাবে আমরা যেতে যেতে দেখব যে এই কণাটা আমরা যদি যাই তাহলে এটার পূর্ণাঙ্গ রূপ যেটা হবে সেটা আমি এখানে দেখাচ্ছি, অর্থাৎ আমাদের তরঙ্গটা হবে এইরকম, তাই না? তাহলে এটা হচ্ছে একবার ঘোরার জন্য আমরা এটা দেখাচ্ছি, আর তার জন্য আমরা তরঙ্গ পাচ্ছি। এটা যদি এ কণা হয়, এটা যদি এম কণা হয়, তাহলে দেখা যাচ্ছে যে এই এম কণা আর এ কণার অভিমুখ এবং কি তারা মধ্য অবস্থানে আছে, তাই আমরা বলবো তারা সমদশা সম্পন্ন। তাহলে এক্ষেত্রে আমরা বলবো তারা সমদশায় আছে বলে এই এ কণা এম কণার মধ্যে দশা পার্থক্য হচ্ছে 2 পাই 360 ডিগ্রি। তাইলে কারণ আমি এখান থেকে ঘুরে আবার এখানে আসা মানে 360 ডিগ্রি, তাহলে এই জন্য আমরা বলছি যে এই তরঙ্গস্থিত কোনো কণার কোনো মুহূর্তে আমরা সম্যক অবস্থা আমরা যে রাশি দ্বারা প্রকাশ করব তাকে আমরা বলবো কি তোমার দশা। তাহলে আমরা বলি যে একটা দশা, তাহলে সেক্ষেত্রে যদি তারা সমদশা সম্পন্ন হয়, সমদশা সম্পন্ন হলে আমাদের কোণ হবে 0 অথবা 2 পাই অথবা 4 পাই, আর যদি বিপরীত দশায় থাকে দুটি কণা সেক্ষেত্রে আমরা বলবো দশা পার্থক্য হবে তোমার পাই 3 পাই অথবা তোমার 5 পাই এরকম হবে। তাহলে আমি এই যে এক থেকে গিয়ে আবার ঘুরে এতে আসছি, এখানে আমরা সেটা যদি এইখানে বোর্ডে একটা কন্টিনিউটি যদি করি তাহলে এটা হচ্ছে একটা পূর্ণ কম্পনের লেখচিত্র আমরা এখানে উপস্থাপন করলাম। তো এই ছিল আমাদের দশা। তো দশার পরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তরঙ্গ মুখ। যেহেতু আজকে সময় আর নেই, আমরা আগামী ক্লাসে এই তরঙ্গ মুখ নিয়ে কথা বলবো, আর এই দশার ব্যবহার আমরা আরো পাবো বিভিন্ন জায়গায়, তাই তখন আরো বেশি আমরা এটা স্পষ্ট করব। তো এইটুকু আজকে থাকুক প্রিয় শিক্ষার্থী। আমরা আশা করব তোমরা এই তরঙ্গ অধ্যায়, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এই প্রথম থেকে পরবর্তীতে আমরা নিশ্চয়ই ধারাবাহিকভাবে এখানে তোমাদেরকে পাবো। সুতরাং এই পেলে আমরা আর বিশ্বাস তোমরা এটাতে উপকৃত হবে, এইটুকু রইল। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো।